হ্যালো ফ্রেন্ডস, স্লেট চক অ্যান্ড টকের আজকের নিবেদন বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প, দাঁতের আলো। আমার ভাইজি মাইয়ার সম্প্রতি 3টি দাঁত উঠিয়াছে, তাহাতেই তাহার নাকি মাটিতে পা পড়ে না। অবশ্য ঝিয়ের কোলে কোলেই কাটে, পা পড়িবার বয়সও হয় নাই। তবে যাহারা বোঝে তাহারা বলে, যদি বয়স হইতই মাটিতে পা পড়িত না, এমনই দেমাগ। আমার সঙ্গে মা ছেলের সম্বন্ধ। ডাকি, মাইয়া। কথাটা মার মতো কোমলও নয়, সরসও নয়। এ প্রান্তে ছোট ছোট পশ্চিমা শিশুরা মাইয়া গে বলিয়া আবদার ধরে। ও হইয়া অবধি কি জাদু বলে আমার বয়সের গোটা 30-35 বৎসর ছাঁটিয়া দিয়া আমায় এই সব শিশুদের সামিল করিয়া দিয়াছে। আপিসে ইয়া ইয়া জোয়ানদের ওপর হুকুম চালাইয়া, আপিস কাঁপাইয়া সন্ত্রস্ত করিয়া বাড়ির চৌকাট না ডিঙাইতে ডিঙাইতে আমি বদলাইয়া যাই। হাঁকি, মাইয়া ভুগ লেগেছে বড্ড। আমার বিশ্বাস মাইয়া যে একজন মা, তাহা ওর বেশ স্পষ্টভাবে জানা আছে। ঝিয়ের কালো কৃষ্টি কোলের মধ্যে ব্যস্ত হইয়া ওঠে, রাখা দায়। ফুটফুটে হাত পা, টুকটুকে মুখখানি চঞ্চল হইয়া ওঠে, পঙ্কিল জলে বায়ুচালিত পদ্ম ফুলটির মতো। মাইয়া ছেলে আসিয়াছে, তাহার ভুগ লাগিয়াছে, স্তন্য দিতে হইবে। আর কি সে থাকিতে পারে? বলি, কোলে নাও মাইয়া। সঙ্গে সঙ্গে কোলে লয়, বুকে ঝাঁপাইয়া পড়িয়া গলা জড়াইয়া ধরে। সঙ্গে সঙ্গে প্রবালের মতো রাঙা ঠোঁটের মাঝখানে সেই 3টি দাঁতের বিকাশ। প্রশ্ন হইতে পারে, 3টি দাঁত এমন কি ব্যাপার যাহার জন্য এত? বিজ্ঞ মাত্রে ওই কথাই বলিবে। উদাহরণস্বরূপ ওর বড় বোন রানুর কথাই বলি। বলে, হ্যাঁ বুঝতাম হাতি হয়েছে, ঘোড়া হয়েছে, মোটর কার হয়েছে, দেমাকু হয়েছে, 3টি দাঁত এমন কি সম্পত্তি? মেজকা, যে মাইয়ার তোমার ঠেকার রাখতে জায়গা নেই, আমি তো বুঝি না বাপু। বলি, একেবারে ঠেকার হয়ে গেল রানু। হ্যাঁ, ঠেকার বই কি। তোমার মাইয়াকে নিয়ে কিছু বললেই তোমার লাগে, কিন্তু দাঁত হয়ে পর্যন্ত যা সব কাণ্ড, তা দেখে ঠেকার বলবো না তো কি বলবো? উনি আজকাল দুধ খাবেন না। দুধ খেতে যাব কেন? ওতে কি দাঁতের দরকার হয়? আমি খাবো কয়লা, কাপ, খোলাম কুচি, দাদুর খড়ম, কুটকুট করে শব্দ হবে। লোকে বলবে, হ্যাঁ ছবুরানির দাঁত হয়েছে। অথচ পুঁজি তো সবে 3টি, আর গজর গজর করে বকেই বা কেন এত? বড় যে মাইয়াকে তোমরা চেনো, অত বকবার মতলবটা কি বলো দেখিন। রানুকে এই তালে শিশুতত্ত্ব শেখাইবার লোভটা সংবরণ করিতে পারি না। বলি, ওটা আপনা আপনি হয় রানু, বকবার জন্য ওকে বড় একটা চেষ্টা করতে হয় না। ইংরাজিতে একে অটোমেটিক অ্যাকশন বলে। আর একটু বলো হলে তোমায় আমি বুঝিয়ে দেব ক্ষণ। ওর দ্বারা ওদের জিভের এক্সারসাইজ হয়, তারপর ক্রমে। রানু হাসিয়া বলে, তুমি কিছুই ধরতে পারোনি মেজকা, তোমরা মায়ে পোয়ে ঠিক এক রকম।
কি যে কতকগুলো আউড়ে গেলে। ছবি রানীর কথায় আবার ইংরাজি এলো থেকে বুঝতে পারি না। না জানো তো আমার কাছে শোনো। বকে কিনা দাঁত তিনটি চিকমিক করবে, না হলে কথার মাথা নেই মুন্ডু নেই, অত আবোল তাবোল বকতে যাবে কেন বলো তো? আমি অজ্ঞতার নীরব হাসি হাসিয়া কথাটা মানিয়া লই। প্রকৃত তত্ত্বটা বুঝিতে পারিতেছি দেখিয়া রানু আবার প্রশ্ন করে, দাঁতে দাঁত দিয়ে একবার ঘষে কেন বলতে পারো? কুরকুর কুরকুর করে শব্দ করে। বলি, তিনটি দাঁত ঝিকমিক করবে বলে। রানু ধমক দিয়ে ওঠে, ব্যাস এইবার ওই একই কথাই চলবে, ঝিকমিক করবে বলে। দাঁতের ওর যেন আর অন্য কোনো কাজ নেই, দাঁত ঘষবার আর কোনো হেতু নেই, শুধু কখন কুট করে কামড় দিতে হবে তার জন্যে ঘষে মেজে তৈরি করে রাখা। ওকে তুমি কম মানুষটি মনে করো নাকি? একবার যদি বাগিয়ে ধরতে পারলে তো তিনটি ছাপ না দিয়ে ছাড়বে না। আমি বাঘের মুখে হাত দিতে রাজি আছি, কিন্তু ও মেয়ের কাছ থেকে একেবারে 7 হাত তফাতে থাকবো, এই বলে দিলাম তোমায়। 7 হাতের প্রতিজ্ঞা 7 মিনিটও টেকে না। হাসিতে মুক্তা বৃষ্টি করিতে করিতে মাইয়া আসিয়া উপস্থিত হয়। সেই ঝিয়ের কোলে, সেই রাঙা ঠোঁটে বাঁধানো 3টি দাঁত, কিন্তু এত পরিচয়ও এটুকুও পুরনো নয়। রানু গিয়ে ঝাঁপাইয়া পড়ে, ঝিয়ের কোল হইতে যেন ডাকাতি করিয়া কাড়িয়া লয়। হাসিতে গৌরবে একসা হইয়া গেল। দেখো মেচকা দেখো, কি চমৎকার মানায় হাসলে। মইয়ার দাঁতে আঙুল টিপিয়া বলে, আর কতটুকু দাঁত মেচকা, কুরকুর করে হাতে ঠেকে এমন চমৎকার। ভীত হইয়া তাড়াতাড়ি বলি, হাত দিও না, দেবে এক্ষুনি কামড়ে, রক্তপাত হবে। তোমার যেমন কথা, ছৌরানি আবার নাকি কামড়ায়, খিরে ঠেকলে দাঁতগুলো ভেঙে যাবে, এত নরম। তোমরা সবাই আমার চবুরানির একটা বদনাম তুলে দিয়েছ। এতে যে তোমরা কি সুখ পাও। কি ছেলে তোমার ছবিরানি, শুধু মায়ের নিন্দে। কি ছেলে তোমার? রানু শেষের কথাগুলো মাথার একটা ঝাঁকানির সঙ্গে কপট গাম্ভীর্য আর হাসিতে মিলাইয়া এমনভাবে বলে যে মাইয়া হঠাৎ হাসিতে একেবারে কুটুকুটি হইয়া পড়ে। 3টি দাঁতে আলো ঠিকরাইয়া পড়িতে থাকে। কচি শরীরের কুল ছাপাইয়া লহর ওঠে, থামিবার অবসর পায় না। থামিলেই রানু সঙ্গে সঙ্গে আরম্ভ করিয়া দেয়। হাসির স্রোত দ্বিগুণ উচ্ছ্বাসে ঝাঁপাইয়া যেন চারিদিকে ছিটকাইয়া পড়ে। বাড়ির নবীনতম সংবাদ, কাল বাবুল বাবুর শুভাগমন হইয়াছে। জন্মস্থান পূর্ণিয়া, বয়স 6 মাস। মানুষটি গম্ভীর প্রকৃতির, কপালটি প্রশস্ত হওয়ায় এবং মাথায় চুলের ভাগ অল্প হওয়ায় ভাবটি যেন একটু মুরব্বি গোছের। আসন পিড়ি হইয়া বসিয়া পাতলা ঠোঁট 2টি চাপিয়া শান্তভাবে সংসারের গতির বিধি নিরীক্ষণ করিতে থাকেন এবং রহিয়া রহিয়া অনেকক্ষণ পরে পরে সমস্ত শরীরটি দোলাইয়া একবার উল্লাসে হাততালি দিয়া ওঠেন। দেখিলে মনে হয় যেন হঠাৎ জগৎবিধানের কোনো গভীর তত্ত্ব আবিষ্কার করিয়া ফেলিয়াছেন। সিমলায় বাণিজ্য বৈঠকে জাপানি প্রতিনিধিদের সঙ্গে কি রফা হইল দেখিতেছিলাম। রানু আসিয়া একটি গুরুতর সমস্যা হাজির করিল। বলিল, আচ্ছা মেজকা, আমরা বড়রা ভাবি কচি ছেলেমেয়েরা সুন্দর হয় ভালো চুল হলে, ভালো চোখ হলে, মোটা সোটা নাদুস নুদুস হলে, এই তো। কিন্তু ওরা নিজেরা কি ভাবে বলো তো?
এই রকম কোনো প্রশ্ন উপস্থিত করিলে আমি রানুর কাছে একটু ভয়ে ভয়ে উত্তর দিই। কারণ ও যেমন একদিকে শিশুদেরও শিশু বলিয়া জানে, অপরদিকে আমাকেও একটু শিশু বিশেষ বলিয়াই ধরিয়া লয়। তবুও বলিলাম, ওদের সুন্দর কুৎসিত সম্বন্ধে কি কোনো ধারণা আছে রানু? ও ধারণাটা জন্মাতে অনেক দেরি লাগে, বিশেষ করে নিজের সৌন্দর্য সম্বন্ধে। সর্বপ্রথমে ওদের জ্ঞান হয় খাওয়া নিয়ে। তোমায় একদিন বুঝিয়ে দেব ক্ষণ। সেটা আত্মরক্ষা, অর্থাৎ নিজেকে বাঁচাবার যে ইচ্ছা, ইংরাজিতে যাকে বলে। রানু হো হো করিয়া হাসিয়া বলিল, তুমি যখন ওই রকম করে কী সব কথা বলে যাও, তোমার এত মিষ্টি লাগে মেচকা, ফুরসত থাকলে বসে বসে শুনতে ইচ্ছে করে। ছেলেরা নিজেদের কিচ্ছু জানে না, যত জানো তুমি। কোনোদিন বলে বসবে, ওই চিলটা যে উড়ে যাচ্ছে, তাও নিজে না। ও মা, শঙ্খচিল, প্রণাম করো মেচকা, মাথায় বুদ্ধি দেন। ও মা, শঙ্খচিলকে বুঝি ওরকম করে প্রণাম করে? হাত দুটো একত্তর করে এই রকম শাঁখের মতো করো। হয় নিয়ম? হ্যাঁ, এইবার হয়েছে। অথচ বলবেন ও মতো কেউ কিচ্ছু জানে না। হ্যাঁ, কি যে বলছিলাম, আমরা ভাবি চোখে চুলে রঙে ছেলেরা সুন্দর হয়। ওরা কিন্তু ভাবে দাঁত যদি না রইল তো কিছুই নয়। হ্যাঁ মেচকা, ঠিক আমি ভেবে সারা। বাবুল সর্বদা অমন ঠোঁট বুজে থাকে কেন? একটু ফিক করে হাসলে কখনো যদি অমনি টপ করে মুখ ঠোঁট বুজে ফেললে কোনো হদিশ পাই না। তারপরে বুঝতে পারলাম, আহা, বেচারির একটি মাঝের দাঁত বলে এত লজ্জা গো। আহা, তার ওপর দাদু যখন একদন্ত হেরম্ব লম্বোদর গজানন বলে ঠাট্টা করেন, ও বেচারির যেন মনে হয়, মা পৃথিবী, দিদা হও, আর কত সইতে হবে। আহা, না বিশ্বাস হয়? এই দেখো। ছুটিয়া গিয়া বাবুলকে লইয়া আসে। আদর করিতে করিতে এবং আদরের অধিক আশ্বাস দিতে দিতে বলে, না জাদু, তোমায় কেউ ঠাট্টা করতে পারবে না। চলো তুমি, আমার সোনার মতো একটা দাঁত কার আছে গো? কাছে আসিয়া বলে, দেখি কেমন দাঁত, হা করো তো জাদু আমার, বড় লক্ষ্মী ছেলে, বাবুলের মতো লক্ষ্মী ছেলে, করো তো হাঁ। বাবুল অল্প একটু হাসির সহিত মুখটা গোঁজ করিয়া ঠোঁট দুইটি চাপিয়া ধরে, কোনো মতেই ঠোঁট খুলিবে না। একটা খেলা চলিতে থাকে। রানু গাল দুইটি টিপিয়া ধরে, আঙুলের মধ্যে ঠোঁট দুইটি জড়ো করিয়া ধরে, চুমা খায়, শেষে কৃত্রিম রোষে ধমক দেয় পর্যন্ত। অবশেষে বিজয়িনীর ভঙ্গিতে আমার দিকে চাহিয়া বলে, দেখলে তো, একটা গোটা রাজ্যি দিলেও হাঁ করবে না। আর তাও বলি পেঁচকা, দোষই বা দেব কী করে? কেউ কি নিজের খুঁত নিজে দেখাতে চায় মেচকা? তুমিই বলো। বাবুলকে বুকে চাপিয়া দোল দেয় খানিকটা, তারপর বলে, ওদিকে তোমার মইয়ার গুমর 3টি দাঁত বলে, আর এদিকে বাবলু বাবুর লজ্জা একটি দাঁত নিয়ে। তাহলে আর কি সন্দেহ রইল মেচকা, যে ছেলেরা নিশ্চয়ই ভাবে দাঁত নিয়েই তাদের যা কিছু বাহার। হাতে আপাতত একটা দরকারি কাজ ছিল। অব্যাহতি পাইবার জন্য হাসিয়া বলিলাম, না, আর মোটেই সন্দেহ রইল না। অভিমতটা যে রহস্য মাত্র, রানুর মতো মেয়ে তাহা না বুঝিয়াই পারে না। মুখটা একটু ভার করিয়া কহিল, বেশ, করো না বিশ্বাস, নিজেই তো সব জানো যখন। বাবুলকে লইয়া চলিয়া গেল। জানি ও হারিবার পাত্রী নয়। এর পরেও
আরও গুরুতর প্রমাণ লইয়া হাজির হইবে। তখন ধীরে সুস্থে ওকে বিশ্বাস করাইয়া ওর থিওরিটা মানিয়া লইয়া সন্তুষ্ট করা যাইবে। কাজের তাগিদে সেই সময়টা অন্যমনস্ক করিয়া দিতেছিল। দিন 10 হইল কর্মস্থলে আসিয়াছি। যতক্ষণ কাজের ভিড়ে থাকি একরকম কাটিয়া যায়। তাহার পর নিষ্কর্মতার সুপ্রচুর অবসরের মধ্যে মনটা যেন হাঁপাইয়া ওঠে। দূরত্বের সমস্ত ব্যবধান ডিঙাইয়া বাড়িতে গিয়া উপস্থিত হয়। সেখানে স্মৃতি বিস্মৃতির আলো ছায়ায় ব্যাকুল অনুসন্ধান চলিতে থাকে। উঠোনের মাঝখানে যেন কোথা হইতে অনেকক্ষণ পরে আসিয়া দাঁড়াইয়াছি। ডাকিলাম, মাইয়া, কোথায় গা? ঘরের ছায়ার মধ্যে যেন খানিকটা আলো ফুটিয়া ওঠে। মাইয়াকে কোলে লইয়া মুখে মুখ চাপিয়া রানু বাহির হইল। ও ছবু, তোমার ছেলে ডেকে ডেকে খুন হলো, আর তুমি কি না দিব্যি! এ কেমন তোর মা বাপু? বিদ্যুৎ রেখার মতো মাইয়া কোলে ঝাঁপিয়ে পড়ে। ও আর থাকিবে না, কতক্ষণ পরে ছেড়ে আসিয়াছে। দৃশ্যটা মিলিয়া যায়। স্মৃতিমঞ্চে বাবুলের আবির্ভাব। গম্ভীর নতদৃষ্টি। নিজের পায়ের বুড়া আঙুলটা ভক্ষণ করিতে হইলে মাথাটা নামাইয়া আনা দরকার কি পাটা তুলিয়া ধরা দরকার, সে সমস্যা মিটাইয়া উঠিতে পারিতেছে না। উভয় রকম পরীক্ষাই চলিতেছে। মইয়া আমার কোল হইতে ঝিয়ের কোলে যাইবে না। একবার ঘাড় বেঁকাইয়া দেখে আর প্রবল আপত্তিতেই আমার গলা জড়াইয়া ধরে। হঠাৎ সব মিলাইয়া যায়। যতই বেশি চেষ্টা করি ততই সমস্তকে আড়াল করিয়া আমার বাসার সামনে তাল গাছ দুইটার নির্মম রুক্ষতা স্পষ্ট হয়ে ওঠে। কোন পথে যে মনটা বাড়ি গিয়ে উঠিয়েছিল কোনো মতেই ঠাহর করিয়া উঠিতে পারি না। বাড়ি হইতে চিঠি আসিয়াছে। প্রয়োজনীয় খবর এক আধটা করিয়া দেওয়া আছে, কিন্তু নবপ্রবাসীর মন যে সব অপ্রয়োজনীয় খবরের জন্য বেশি কাতর, তাহার বিন্দু বিসর্গেরও উল্লেখ নাই। কয়েকদিন এইভাবেই কাটিল। মনটা নিজের নির্জীবতায় ক্রমেই ভারী হইয়া কর্মের স্রোতে তলাইয়া যাইতে লাগিল। এমন সময় একদিন ডাক পিয়ন আপিসের চিঠি আর 3খানা আমার নিজের চিঠি দিয়া একটা আকণ্ঠ ঢাকা সবুজ লেফাফা বাহির করিল। বলিল, হুজুর, একবার দেখুন তো, এটা কি আপনার চিঠি? একেবারে আন্ডারপেড। না আছে পুরো ঠিকানা, না আছে কিছু, শুধু বাংলা অক্ষর দেখে নিয়ে নিলাম। ভাবলাম এখানে বাঙালি তো এক আপনিই আছেন, দেখি জিজ্ঞেস করে। প্রথমটা লইতে চাহিলাম না। ডাক বিভাগের দয়ায় 1 আনার কনসেশন টিকিট হওয়া পর্যন্ত রোজই গড়ে 3-4টি করিয়া পয়সা দণ্ড দিতে হইতেছে। একটি খাম ছিঁড়িতে ছিঁড়িতে অন্যমনস্কভাবেই বলিলাম, না, ফেরত দেগে। পিয়ন একটু দূরে গেলে কেমন একটা কৌতূহল হলো। ঠিকানা নেই, কিছু নেই, এ আবার কেমন ধারা চিঠি, একবার দেখিতে হয়তো। ডাক দিয়া ফিরাইলাম। ঠিকানাটা পড়িয়া হাসিয়া বলিলাম, হ্যাঁ, আমার চিঠি বটে। পকেট হইতে 2.5 আনা পয়সা বাহির করিয়া দিয়া তাহাকে বিদায় করিলাম। রানুর চিঠি। ঠিকানার মধ্যে শুধু ছোট বড় অক্ষরে মেজ কাকা আর রানুর নিজের ব্যাকরণের পদ্ধতিতে গ্রামের নামটি। শহরের পোস্ট অফিসের কোনো বাঙালি কেরানি সেটাকে লাল কালিতে ইংরাজিতে লিখিয়া দিয়াছে। গ্রাম আর পোস্ট অফিস একই হওয়ায় চিঠিটা আসিয়া নির্বিঘ্নেই পৌঁছেছে।
অন্য সব পত্র ছাড়িয়া আগ্রহের সহিত রানুর পত্রই আগে খুলিয়া ফেলিলাম। হাতের লেখার খাতা থেকে ছেঁড়া বড় বড় রুলটানা 4খানা পাতায় ঠাসা লেখা একখানি বৃহৎ লিপি যথাযথ তুলিয়া দিলে সকলের বোধগম্য হইবে না বলিয়া বানান প্রভৃতি একটু আধটু পরিবর্তন করিয়া দিলাম। মেজকা, তোমার আর সব ভালো, কিন্তু টপ করে আমার কথা বিশ্বাস করতে চাও না। ওই এক কেমন রোগ। কচি ছেলেরা যদি দাঁত সব্বার চেয়ে ভালো না ভাববে তো ছবুরা নিয়ে অমন করে কথায় কথায় হাসতে যাবে কেন? আর বাবুলি বা মুখটা বুঝে থাকবে কেন? বেশ, আমার কথাটা না হয় মিথ্যে, কিন্তু সেদিন যে কাণ্ডটা হলো তা কিসের জন্যে বলো তো? দাদু বাইরে যাননি, সমস্ত দিন বেচারিকে খেপিয়েছেন এক দন্ত গজানন বলে। সমস্ত দিন মুখটি চুন, কিচ্ছু খাবে না, শুধু বায়না আর বায়না। সন্ধ্যের পরে কাকিমা বললে, বড্ড গরমে ছেলেগুলো সেদ্ধ হচ্ছে রানু, চল ছাদে নিয়ে যাই। কাকিমা, আমি, ছবি, ছোট কাকা আর বাবুল। জ্যোৎস্না ফুটফুট করছে আর তেমনি হাওয়া। আমি বললুম, মিথ্যে বলনি কাকিমা। তোমার মাইয়া তক্ষুনি ঘুমিয়ে পড়ল। উনি একটু আবার আয়েসে কি না। মাদুরে শুইয়ে দিলাম। কি যে সুন্দর দেখাচ্ছিল তা যদি দেখতে মেজকা। মুখটা একটু হাঁ হয়ে গেছে, চাঁদের চেয়েও সাদা 3টি দাঁত। বলে, চাঁদ ফেলে আমায় দেখ। ছোট কাকা বললে, চলো বৌদি, আলসের ওপর বসি, খুব হাওয়া লাগবে। অত চেপে মারা পর্দা মানি না। বাবুলকে ছবুরানির কাছে ঝুমঝুমিটি দিয়ে বসিয়ে ওদিকে আলসের ওপর উঠে বসলাম। বসবে কি লোকে ছাই, তার কি জো আছে? ছেলে হঠাৎ ডুগরে কেঁদে উঠল। ছুটে গিয়ে সবাই দেখি চোরের 3টি আঙুল জাঁতি কলে আটকে রয়েছে। দাঁত যে উপড়ে ফেলা যায় না সে আরও যে ছেলে মানুষ কি করে জানবে বলো? ভাবলে দাঁতের গেরস্ত ঘুমোচ্ছে, এই ফাঁকে একটা চুরি করে নি। আমার তবে 2টি হবে দিব্যিটি। শয়তানিটা বোঝো একবার। এদিকে গেরস্ত ছবিরানি, সে যে হুঁশিয়ার মেয়ে তা তো আর জানে না বাপু। না বিশ্বাস হয় দাদুকে জিজ্ঞেস করে পাঠিও, তিনিই তো বললেন এ ডাহা চুরির চেষ্টা। আহা মেজকা, লজ্জা নিবারণ হরি সত্যি সব দেখতে পান। বললেন, হ্যাঁ, তোর দাদির জন্য এত হেনস্থা। রোসো। তারপর দিন বাবুলের জ্বর, পেটের অসুখ, ছেলে যেন নেতিয়ে পড়ল। বললে পেটতয় যাবে না। পরের দিন নিচে একটা দাঁত। আমি প্রথমে দেখে সবাইকে বললাম, বাবুল আর সে বাবুল নেই মেজকা। কথায় কথায় হাসি, কথায় কথায় হাসি। আর কি দুরন্ত! ছবুরানির মতো আর একটি দাঁত হলে ও ছেলে যে কি করবে ভেবেই পাই না। 5টি কচি দাঁতের হাসিতে বাড়ি একেবারে আলো করে রেখেছে মেজকা। কি যে চমৎকার, না দেখলে পেটতয় যাবে না। তুমি শিগগির একবার ছুটি নিয়ে এসো। নায়েবকে সব কথা খুলে বললেই ছুটি দিয়ে দেবে। তাদেরও কচি ছেলে আছে তো, আর তাদেরও তো এরকম 1-2 করে দাঁত ওঠে। আজ 19 দিন ধরিয়া এই চিঠিরই প্রতীক্ষা করিতেছি। এর অযোধ্যা কাকুলি আমায় এক মুহূর্তেই আবার বাড়িতে আমার নিজের জায়গাটিতে লইয়া গিয়া দাঁড় করাইল, যেখানে গম্ভীর সাংসারিকতার বাইরে মাইয়া, বাবুল, রানু আর ওদের দলের যত সব অকেজুরা দিবারাত তাদের অর্থহীন খেয়াল খুশির স্রোত বহাইয়া চলিয়াছে। মন চঞ্চল হয়ে উঠিল, ডাক পড়িয়া রহিল।
সেগুলো সহকারীর ওখানে পাঠাইয়া দিতে হইবে। আপাতত সাহেবের নিকট 2টা দিনে ছুটি লইতে হয়। শেফালি স্তবকের মতো রাঙায় সাদায় আলো করা 2টি কচি মুখের হাসি আমায় প্রবল আকর্ষণে টানিতেছে।